হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সাকসেস একাডেমি। আমি অরিন্দম চ্যাটার্জি, আর আজকে তোমাদের সঙ্গে ডিসকাস করবো মডার্ন হিস্ট্রির বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে। আগের দিনে যে ক্লাসটা আমি নিয়েছিলাম সেটাই তোমরা সবাই কিন্তু খুব ভালো রেসপন্স করেছো। আশা করি এই ক্লাসটাও তোমাদের কাছে সেই রকমই গ্রহণ উপযোগী হয়ে উঠবে, এবং আমি সেই ধরনের কোশ্চেনই কিন্তু এখানে আলোচনা করেছি যেগুলো তোমরা পরীক্ষার হলে ফেস করতে পারো। তাই তুমি যদি ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপিএসসি, এসএসসি, সিজিএল, এনটিপিসি বা যে কোনো সরকারি চাকরির পরীক্ষার্থী হয়ে থাকো না কেন, এই ভিডিওটা কিন্তু তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে। আর তুমি যদি সরকারি চাকরি অ্যাসপিরেন্ট না হয়ে থাকো এবং তুমি হয়তো অন্য ফিল্ডের মানুষ এবং তুমি এই ধরনের ভিডিও দেখতে চাও যাতে তোমার নিজের জেনারেল নলেজ, যে কোয়ালিটি এবং ক্যাপাসিটি দুটোই বাড়তে পারে, সেই জন্য কিন্তু তুমি এই ভিডিওটা দেখতে পারো। তো চলো শুরু করা যাক আজকে যে ক্লাসটা। সেই ক্লাসটাতে আমরা কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। এই কোশ্চেনটা এসএসসি এমটিএস পরীক্ষাতে এসেছিল বিগত বছরে। কোশ্চেনটা হচ্ছে, ভারত পাকিস্তান কোন যুদ্ধের পরে তাসখান চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? মানে ভারত পাকিস্তানের যে যুদ্ধ হয়েছিল কোন যুদ্ধের পরে। তো ইংরেজিতে বলছে আফটার হুইচ ইন্ডিয়া পাকিস্তান ওয়ার ডিড দ্য তাসখান ডিক্লারেশন টেক প্লেস, মানে কোন যুদ্ধের পরে এটা হয়েছিল, কত সালে, সেটাই জানতে চেয়েছি। চারটে অপশন দিয়েছি তোমাদের কাছে: 1947, 1965, 1971 এবং 1999। তোমাদেরকে আমি কিছু সময় দিচ্ছি, প্রত্যেকে একটু ভেবে নাও এবং আমি এর অ্যান্সারটা কিন্তু করব। আই থিঙ্ক অনেকে ভেবে নিয়েছো। এর সঠিক অ্যান্সার হবে 1965। দেখো, পাকিস্তানের সঙ্গে যে যুদ্ধ হয়েছিল সে 1965 সালে যুদ্ধের পরে 1966 সালে গিয়ে কিন্তু এই তাসখান চুক্তি স্বাক্ষরিত হয়। 1966 সালে এই তাসখান চুক্তি স্বাক্ষরিত হয়। সেই সময় ভারতের প্রাইম মিনিস্টার ছিলেন কে? লাল বাহাদুর শাস্ত্রী। এবং মানে পাকিস্তানের পক্ষ থেকে কে ছিলেন? ছিলেন আইয়ুব খান। এই দুজনের মধ্যে কিন্তু এই তাসখান চুক্তি কিন্তু স্বাক্ষরিত হয়। আচ্ছা, এই তাসখান কথাটা যখন আমি বলছি, তাসখানদের সঙ্গে আমাদের মানে যে মডার্ন ইন্ডিয়ার একটা সম্পর্ক রয়েছে, সেটা হচ্ছে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, সিপিআই, যেটা সিপিআই, সেটাও কিন্তু এই তাসখান্দে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল এম এন রয়ের দ্বারা। এটা কিন্তু একটা অ্যাডিশনাল জিনিস যেটা আমি বলে দিলাম, এটা এখানে লেখা নেই। চলো নেক্সট কোশ্চেন। বলেছে, all at the time of independence British India consisted of how many princely states? যার বাংলা অর্থ এটাই যে ভারতের স্বাধীনতার সময় ব্রিটিশ ভারতের অধীনে মোট কতগুলি বা কটি দেশীয় রাজ্য ছিল? প্রিন্সলি স্টেটসকে দেশীয় রাজ্য বলা হয় বাংলায়, যেটা আরআরবি এনটিপিসিতে একবার এসেছিল। সামনে কিন্তু আরআরবি এনটিপিসির যে পরীক্ষা আছে সেখানেও কিন্তু আসতে পারে। চারটে অপশন: 592, 565, 582 এবং 500। তোমাদের জন্য কিছু সময় দিলাম এবং তোমরা এটার অ্যান্সার করার চেষ্টা করো। ওকে, এর সঠিক অ্যান্সার কি? এর সঠিক অ্যান্সার 565। যখন ব্রিটিশরা ভারতে শাসনকাজ চালাচ্ছে সেই সময় ভারতে অনেক প্রিন্সলি স্টেট ছিল এবং যাদের মূল ভূখণ্ড ভারতের ভূখণ্ডের প্রায় 40% ছিল। মানে ভারতে যা ভূখণ্ড তার 40% ছিল ব্রিটিশদের কাছে, মানে সেই প্রিন্সলি স্টেটস এর কাছে, এবং যেটা জনসংখ্যার হিসাবে বলতে গেলে 23%। এবং সেই প্রিন্সলি স্টেটস গুলো কিরম ধরনের ছিল? সেগুলো স্বাধীন শাসক দ্বারা পরিচালিত ছিল, যদিও তারা ব্রিটিশদের কাছে কিন্তু অধীনতা স্বীকার করেছিল। ক্লিয়ার তো? এখান থেকে কিন্তু এরকম ধরনের কোশ্চেন আসতে পারে। আচ্ছা, আগের কোশ্চেনটায় আমি একটা জিনিস তোমাদেরকে বলা হয়নি। এখানে 1971 সালের একটা ঘটনা বলা আছে। এই 1971 সালে মানে সেই সময় না, তাসখান চুক্তি যখন স্বাক্ষরিত হয় তার কিছু বছর আগে, ঠিক আছে, মানে কিছু বছর পরে 1974 একটা উল্লেখযোগ্য ঘটনা ঘটে, যেটাকে আমরা বলা হয় স্মাইলিং বুদ্ধা। স্মাইলিং বুদ্ধা, যেটা অ্যাকচুয়াল কি, যেটা অ্যাকচুয়াল অর্থ হলো ভারত তার যে প্রথম পরমাণু শক্তির যে পরীক্ষা সেটা কিন্তু 1974 সালে করেছিল। কোথায় করেছিল? রাজস্থানের পোখরানে। তারপরে হয় 1998, ঠিক আছে, 1998, ঠিক আছে, অপারেশন শক্তি। অপারেশন শক্তি, ক্লিয়ার? এই দুটো কিন্তু মনে রাখবে। এই দুটো আমার তখন দেওয়া হয়নি ইনফরমেশন, এখন আমি বলে দিলাম। আর এটা থেকে সেরকম কোনো ইনফরমেশন লাগবে না, যা লাগবে এখানে আমি বলে দিয়েছি। নেক্সট, 1972 সালে সিমলা চুক্তি ইন্দিরা গান্ধীর সাথে কার মধ্যে হয়েছিল? ইংরেজিতে দ্য সিমলা এগ্রিমেন্ট অফ 1972 ওয়াজ সাইন বিটুইন ইন্দিরা গান্ধী অ্যান্ড হোম। চারটে অপশন দিয়েছি: জুলফিকার আলী ভুট্টো, বেনজির ভুট্টো, আইয়ুব খান এবং পারভেজ মুশারফ। এই যে আইয়ুব খানের নামটা কিন্তু আমরা কিছুক্ষণ আগে পড়লাম, যার নামটা আমরা পেলাম তাসখান চুক্তির সঙ্গে। বাদ বাকি যে তিনটে নাম, সেই তিনটে নামের মধ্যেই হবে। এসএসসি সিএইচএসএল এই কোশ্চেনটা একবার এসেছিল, তো তোমরা অ্যান্সার করার চেষ্টা করো এটা সঠিক অ্যান্সার কি হবে। একদম, তোমাদের সময় কিন্তু
আমি কমপ্লিট করলাম এবং আই থিঙ্ক অনেকে সঠিক অ্যান্সার করে ফেলেছো। সঠিক অ্যান্সার একদমই জুলফিকার আলী ভুট্টো হবে সঠিক অ্যান্সার। 1972 সালে এই সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়। সিমলা চুক্তি কেন স্বাক্ষরিত হয়েছিল? এই চুক্তির লক্ষ্য ছিল 1971 সালে যুদ্ধের পর উভয় দেশের মধ্যে যে শান্তিপূর্ণ সম্পর্ক সেটা যাতে গড়ে তোলা যায় এবং দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে এই সমস্যার যাতে সমাধান করা যায়, এটাই কিন্তু এই চুক্তির লক্ষ্য ছিল। আমরা এখন থেকে কিন্তু বাংলা ইংরেজি দুটো ফ্রন্টেই তোমাদের কাছে মানে আমাদের প্রেজেন্টেশন প্রেজেন্ট করছি। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা একটা করে লাইক এবং শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করে দেবে। চলো নেক্সট কোশ্চেন। 1960 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু জল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এবার এটা তো আমরা সবাই জানি, কারণ কিছুদিন আগে ইন্দাস ওয়াটার ট্রিটি নিউজে ছিল। কোশ্চেনটা দিয়েছে কোন শহরে, কোন শহরে এটা হয়েছিল? লাহোরে, ক্যালকাটাতে, করাচিতে না বোম্বেতে? এসএসসি সিজিএল এর কোশ্চেন। সামনে এসএসসি সিজিএল এর বড় ভ্যাকেন্সি বেরিয়েছে, তো তুমি যদি এসএসসি সিজিএল এর প্রার্থী হয়ে থাকো, আমি বারবার কিন্তু শুরুতেই বলেছি এইরকম কোশ্চেন কিন্তু তুমি পরীক্ষা হলে ফেস করবে। আর এই ধরনের কোশ্চেন যদি তুমি সঠিক অ্যান্সার করতে পারো তাহলে সত্যি নো ডাউট তোমার কিন্তু চাকরি কনফার্ম হতে চলেছে। চলো এর সঠিক অ্যান্সার কি? সঠিক অ্যান্সার করাচি। আচ্ছা, 1960 সালে এই ইন্ডিয়া সঙ্গে যে পাকিস্তানের একটা চুক্তি হয়েছিল যেটাকে বলা হয় ইন্দাস ওয়াটার ট্রিটি বা সিন্ধু জল চুক্তি। আচ্ছা, এখানে মেনলি সিন্ধু নদী এবং তার উপনদীর জল বন্টন নিয়ে কিন্তু এটা মানে আলোচনা করা হয়েছিল এবং এখানে মধ্যস্থতা করেছিল কে? ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংক। ঠিক আছে, এখানে ইন্দাস, ইন্দাস, ঝিলাম, চেনাব, এই তিনটে নদীর জল মেনলি দেওয়া হয়েছিল কাকে? পাকিস্তানকে। বাদ বাকি যার নদী আছে সেটাগুলো কিন্তু ইন্ডিয়ার কাছে এসেছিল বা ইন্ডিয়া সেখান থেকে জল ইউজ করছিল। নেক্সট কোশ্চেন। 1985 সালের আসাম চুক্তি বা আসাম অ্যাকর্ড যাকে বলা হয়, সেখানে অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন এএএসইউ নেতাদের সঙ্গে কার উপস্থিতি বা কার স্বাক্ষর হয়েছিল? দ্য আসাম অ্যাকর্ড অফ 1985 ওয়াজ দ্য মেমোরেন্ডাম কার কার মধ্যে? অফ সেটেলমেন্ট বিটুইন ড্যাশ অ্যান্ড ড্যাশ লিডার্স। ঠিক আছে, একদিকে ছিল এএএসইউ আর একদিকে কে ছিল? চরণ সিং, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, ভিভি গিরি। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এই কোশ্চেনটা, কিন্তু ডাব্লিউবিসিএস পরীক্ষার একটা কোশ্চেন। ঠিক আছে, ডাব্লিউবিসিএস পরীক্ষার একটা কোশ্চেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আমি বারবার বলছি, যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো তুমি বুঝতে পারছো যে আমরা কোন ধরনের কোশ্চেন তোমাদেরকে কিন্তু তুলে নিয়ে আসছি। একদম আই থিঙ্ক সবাই অ্যান্সার করে ফেলেছো। অ্যান্সার হবে রাজীব গান্ধী, সঠিক অ্যান্সার একদম রাজীব গান্ধী। কেন করা হয়েছিল এই চুক্তিটা? এই চুক্তির মেন কারণ ছিল যে সেই সময় ভারতের কেন্দ্রীয় সরকারের মধ্যে আসাম চুক্তি স্বাক্ষরিত হয় এবং এর মধ্যে অবৈধ অনুপ্রবেশ, আসামে যে অবৈধ অনুপ্রবেশ কেন হতো? আসামের নিচের দিকে কে রয়েছে? বাংলাদেশ। আসামের নিচের দিকে ম্যাপে দেখবে বাংলাদেশ রয়েছে। সেই বাংলাদেশ থেকে যে অবৈধ অনুপ্রবেশ এবং ভাষা সংস্কৃতি নিয়ে যে সমস্যা, সেই জন্য কিন্তু এটা হয়। কারণ 1985 সালে কেন হয়? 1971 কিন্তু অলরেডি ভারত এবং বাংলাদেশ মানে বাংলাদেশ একটা নতুন দেশ হিসেবে উঠে আসে পাকিস্তান থেকে, এবং সেই সময় বাংলাদেশ থেকে প্রচুর মানুষ কিন্তু ভারতে আসে এবং সেই সময় যখন এই মাইগ্রেশন চলছে, তো তখন কিন্তু ভাষা সংস্কৃতি জাতীয় পরিচয় রক্ষার মতো বিষয় কিন্তু একটা ইম্পর্টেন্ট ম্যাটার হয়ে ওঠে এবং সেই জন্য কিন্তু রাজীব গান্ধীর সঙ্গে এই চুক্তিটা স্বাক্ষরিত হয়। নেক্সট কোশ্চেন। দিল্লির সংসদ ভবন পার্লামেন্ট হাউস কবে নির্মিত হয়েছিল? চারটে অপশন দিয়েছি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আরআরবি এনটিপিসির একটা কোশ্চেন, এই ঠিক এইরকমই একটা কোশ্চেন ডাব্লিউবিসিএস পরীক্ষায় এসেছিল, যেটা হচ্ছে হাওড়া ব্রিজ নিয়ে। হাওড়া ব্রিজ নিয়ে এসেছিল কোশ্চেনটা। হাওড়া ব্রিজ কত সালে মানুষের জন্য খুলে দেওয়া হয়? ঠিক আছে, এই কোশ্চেনটা এসেছিল, কত সালে মানুষের জন্য খুলে দেওয়া হয়? যারা যারা ডাব্লিউবিসিএস পরীক্ষার্থী তারা তো এই অ্যান্সারটা করতেই পারবে, আর যারা ডাব্লিউবিসিএস পরীক্ষার্থী নও তোমরা চেষ্টা করবে এই অ্যান্সারটা করার। যদি সঠিক অ্যান্সার করো কমেন্ট সেকশনের মধ্যে, তাহলে কিন্তু আমি তোমাদের অ্যান্সারটা কিন্তু লাভ রিয়াক্ট দিয়ে জানিয়ে দেবো। আগের দিন যারা যারা সঠিক অ্যান্সার করেছিল তাদের নাম আমি অ্যানাউন্স করছি। আগের দিন আমি দুজনের অ্যান্সার একদম সঠিক পেয়েছি, একজন হচ্ছে বাদল জানা এবং দ্বিতীয়জন হচ্ছে রমেন কর্মকার। তোমাদেরকে সত্যি কনগ্রাচুলেশন, তোমরা সঠিক অ্যান্সার করেছো। চলো নেক্সট ভিডিওতে আশা করবো তোমরা আবার সঠিক অ্যান্সার করবে। চলো এর সঠিক অ্যান্সার কোনটা হবে? চারটা অপশন দিয়েছে। একটা হচ্ছে 1895 থেকে 1900, দুই হচ্ছে 1900 থেকে 1909, তৃতীয় হচ্ছে 1921 থেকে 1927, চতুর্থ হচ্ছে 1931 থেকে 1935। সঠিক অ্যান্সার কি? সঠিক অ্যান্সার হয়ে যাবে 1921 থেকে 1927। এই সময়ের মধ্যে কিন্তু পার্লামেন্ট ভবন বা সংসদ ভবন তৈরি হয়। ঠিক আছে, এবং সেই সময় একটা বলছি, সেই সময় মানে ভাইসরয় কে ছিল? সেই সময় ভাইসরয় ছিল লর্ড আরউইন। এবং 1927 মানে এই সময় কিসের সঙ্গে যুক্ত? সাইমন কমিশনের ভারত আগমন। সাইমন কমিশনের সঙ্গে কিন্তু এই সময়টা যুক্ত। ক্লিয়ার? তো এখানে কি বলছে, এটা এবার কে কে তৈরি করেছিল? একজন ছিল মানে ডিজাইনার, একজন ছিল এডউইন লুটিয়েন্স এবং আরেকজন ছিল হাবার্ড বেকার, দুজন ছিল। ঠিক আছে, এবং ভাইসরয় ছিলেন লর্ড আরউইন। আচ্ছা, তোমাদেরকে একটা কোশ্চেন করছি। এই যে একটা স্মৃতিসৌধ আছে ভারতে যেটাকে বলা হয় তাজ অফ দ্য রাজ,
তাজ অফ দ্য রাজ, যেটা মেনলি ইউরোপীয় সঙ্গে ইন্ডিয়ান যে আর্কিটেকচার, ইন্ডিয়ান ইউরোপিয়ান আর্কিটেকচারে তৈরি, ইন্ডিয়ান ইউরোপিয়ান আর্কিটেকচারে তৈরি, এবং যেটা সর্বোপরি কলকাতায় অবস্থিত। ঠিক আছে, সেটার নাম করবে, সেটার কি নাম? তোমাদের কাছে কোশ্চেন হচ্ছে সেটার কি নাম, এটা আমি জানতে চেয়েছি। যার অ্যাকচুয়ালি কোড নেম হচ্ছে তাজ অফ দ্য রাজ, এবং সেটা একটা ইন্ডিয়ান ইউরোপিয়ান আর্কিটেকচারের নিদর্শন। সেটা কি মানে কলকাতায় পরিচিত, কলকাতায় অবস্থিত, সেটা কি নামে কলকাতায় পরিচিত? আই থিঙ্ক যারা কলকাতার প্রেমী রয়েছে তাদের জন্য কিন্তু অবশ্যই জানার অ্যান্সার, এবং তারা কিন্তু সঠিক অ্যান্সার কমেন্টে বা কমেন্ট বক্সে অবশ্যই করবে। চলো নেক্সট কোশ্চেন। মুম্বাইয়ে অবস্থিত গেটওয়ে অফ ইন্ডিয়া কে ডিজাইন করেছিল? মুম্বাইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়া নামটা খুব পরিচিত, এবং গেটওয়ে অফ ইন্ডিয়া মুম্বাইতে অবস্থিত, আর ইন্ডিয়া গেট দিল্লিতে অবস্থিত, ইন্ডিয়া গেট দিল্লিতে অবস্থিত। ঠিক আছে, এটা মনে রাখবে সবাই। বলেছে হুইচ আর্কিটেক্ট ডিজাইন, কে ডিজাইন করেছিল? জর্জ উইটেট, লরি বেকার, এডউইন লুটিয়েন্স, নাকি আলবার্ট স্পিয়ার? চারটে অপশন দিয়েছে। আমি এখানে দুটো কোশ্চেনে অ্যান্সার করব। ঠিক আছে, কে ডিজাইন করেছিল অ্যান্সারটা দাও। এসএসসি সিজিএল এর কোশ্চেন, আই থিঙ্ক সবাই সঠিক অ্যান্সার করে ফেলেছো, আর যদি না করেই থাকো দেখে নাও না, পরের স্লাইডেই তো রয়েছে। চলো, সঠিক অ্যান্সার হচ্ছে জর্জ উইটেট। তাহলে যদি আমরা বলি গেটওয়ে অফ ইন্ডিয়া ডিজাইন করেছিল জর্জ উইটেট, কিন্তু যদি ইন্ডিয়া গেটের ডিজাইন করেছিল কে? এডউইন লুটিয়েন্স। এটা কিন্তু মনে রাখবে, ইনি হচ্ছে ইন্ডিয়ান গেটের ডিজাইন করেছিল। ওকে, চলো, এটা কত সালে তৈরি হয়েছিল? 1911 সালে তৈরি হয়েছিল। কেন তৈরি হয়েছিল? রাজা পঞ্চম জর্জ ও রানী মেরির ভারত সফরকে মানে স্মরণীয় করে রাখার জন্য কিন্তু এটা তৈরি হয়েছিল। 1924 সালে এটার কাজ কিন্তু সম্পন্ন হয়। নেক্সট কোশ্চেন, ফোর্ট উইলিয়াম কোন নদীর তীরে অবস্থিত? ফোর্ট উইলিয়াম কোন নদীর তীরে অবস্থিত? যমুনা, হুগলি, গোদাবরী, চেনাব, চারটে নদী বলেছি। আরআরবি জেইর কোশ্চেন এটা, যমুনা, হুগলি, গোদাবরী, চেনাব, চারটে অপশন দিয়েছি। আই থিঙ্ক সবাই অ্যান্সার করে ফেলেছো। কলকাতায় অবস্থিত। কলকাতা মানে কোন নদী? কলকাতা মানে হুগলি নদী, একদম রাইট। কলকাতা মানে, এটা সবাই অ্যান্সার করেছো, কলকাতা হুগলি নদীর তীরে নদীটি অবস্থিত ছিল। এটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময়কালে নির্মিত হয়, এবং বর্তমানে এটি কিন্তু ভারতীয় সেনাবাহিনীর যে সদর দপ্তর সেটা হিসাবে ব্যবহৃত হচ্ছে, মানে ইস্টার্ন হেডকোয়ার্টার। সদর দপ্তর বলতে ইস্টার্ন হেডকোয়ার্টার। ওকে, মনে থাকবে। চলো নেক্সট কোশ্চেন, বেনারস হিন্দু ইউনিভার্সিটি হু স্ট্যাবলিশড, ঠিক আছে, সরি হু না, ওয়াজ স্ট্যাবলিশড ইন হুইচ ইয়ার? কে তৈরি করেছিল এটা আমি বলবো। ঠিক আছে, এবার কত সালে তৈরি হয়েছিল? চারটে অপশন দেওয়া আছে, 1921, 1916, 1918, 1919। চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক? অ্যান্সার দাও। আরআরবি এনটিপিসির কোশ্চেন। আমি বেশি সময় কিন্তু তোমাদেরকে দিচ্ছি না, কারণ কি, বেশি সময় দিলে তোমাদের পরীক্ষার হলে হ্যাবিট খারাপ হয়ে যাবে। চলো, সঠিক অ্যান্সার 1916। 1916 সালে তৈরি হয়েছিল, এবং সেই সময় কার কার নেতৃত্বে তৈরি হয়েছিল? মদন মোহন মালব্য। এবং সেই সময় ভাইসরয় কে ছিল? লর্ড হার্ডিঞ্জ। হার্ডিঞ্জের সময় একটি গুরুত্বপূর্ণ ঘটনা কি? বঙ্গভঙ্গ রদ। এই সময় কি হয়েছিল? বঙ্গভঙ্গ রদ। ওকে, বঙ্গভঙ্গ রদ হয়েছিল। আর একটা কি হয়েছিল? আর একটা হয়েছিল আমাদের যে ক্যাপিটাল, সেটা শিফট হয়েছিল, ক্যাপিটাল শিফট হয়েছিল। যারা জানো অ্যান্সার করবে, ক্যাপিটাল কোথা থেকে কোথায় শিফট হয়েছিল। এবং এই বানারস হিন্দু ইউনিভার্সিটি, যেটা হিন্দু বিশ্ববিদ্যালয়, এটি কিন্তু ছিল এশিয়ার মধ্যে বৃহত্তম আবাসিক, বর্তমানে আমরা যেখানে বলি না যে মানুষ গিয়ে থাকে, লেখাপড়া করে, সব এক কিছু, সেটাকে বলে আবাসিক। সেই আবাসিক বিশ্ববিদ্যালয় কিন্তু এটা ছিল। নেক্সট কোশ্চেন, ব্রিটিশদের দ্বারা নির্মিত প্রথম কিলা বা দুর্গ, অ্যাকচুয়ালি ফোর্টের কথা বলা হচ্ছে, প্রথম ফোর্ট কোনটা? চারটে অপশন দিয়েছে। ফোর্ট সেন্ট জর্জ, অপশন বি ফোর্ট সেন্ট লুইস, অপশন সি ফোর্ট সেন্ট অ্যাংলো, অপশন ডি ফোর্ট সেন্ট পিটার। চারটে অপশন, রেলওয়ে গ্রুপ ডি কোশ্চেন। বুঝতেই পারছো, এরকম ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় বারবার আসে, এবং সেই রকম ধরনের কোশ্চেন কিন্তু আমরা তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। অ্যান্সার করো, সঠিক অ্যান্সার কি? ওকে, তোমাদের টাইম শেষ। এর সঠিক অ্যান্সার হচ্ছে ফোর্ট সেন্ট জর্জ। ফোর্ট সেন্ট জর্জ কিন্তু তৈরি হয়েছিল এটা মেনলি কত সালে তৈরি হয়? 1640 খ্রিস্টাব্দে তৈরি হয়। এবং কোথায় তৈরি হয়? মাদ্রাজে, যেটা বর্তমানে চেন্নাইতে অবস্থিত। এটা প্রথমে সেই সময় হোয়াইট টাউন নামেও কিন্তু পরিচিত ছিল। যদি বলে হোয়াইট টাউন নামে কে পরিচিত ছিল, তাহলে সেটা ছিল ফোর্ট সেন্ট জর্জ। আর একটা কোশ্চেন আমি করেছি কিন্তু, তাজ অফ দ্য রাজ নামে কে পরিচিত?
ঠিক আছে, এবং পরবর্তীকালে এটা ব্রিটিশ প্রশাসনিক কেন্দ্র হিসেবে কিন্তু ব্যবহৃত হয়েছিল। নেক্সট কোশ্চেন, গেটওয়ে অফ ইন্ডিয়া নির্মিত হয়েছিল 1911 সালে এবং কোন রাজা বা রানী ভারতে আগমনের জন্য বা তার জেস্টারের জন্য এটা করা হয়েছিল? চারটে অপশন দিয়েছি, কিং জর্জ 4, কিং জর্জ 5, কিং জর্জ 6 এবং কিং জর্জ 3। অ্যান্সার করো। অলরেডি এই কোশ্চেনটার অ্যান্সার আমি কিন্তু ডিসকাস করে দিয়েছি, আরআরবি এনটিপিসির কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের কিন্তু অ্যান্সার করতে হবে, কারণ এই কোশ্চেন গুলো কিন্তু পরীক্ষায় আসার চান্স বারবার রয়েছে। একদম অ্যান্সার কিন্তু অনেকেই করে ফেলেছো, কিং জর্জ 5 হবে সঠিক অ্যান্সার। কিং জর্জ 5 সঠিক অ্যান্সার, 1911 সালে, ঠিক আছে, এটা মেনলি তৈরি হয় এবং সেই সময় লর্ড হার্ডিং ছিলেন। কে ছিলেন? লর্ড হার্ডিঞ্জ, গভর্নর জেনারেল বা ভাইসরয় অফ ইন্ডিয়া। ঠিক আছে, আগমনের সময় 1924 সালে মুম্বাইতে কিন্তু এটা নির্মাণ করা হয়, তারা যে ভারতে আসছে সেটাকে কিন্তু সেলিব্রেট করার জন্য। নেক্সট কোশ্চেন, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো, এই বিখ্যাত উক্তিটি কার? এটা আমাকে আর মানে বলতে হবে না, এই উক্তিটি কার? প্রত্যেক ভারতীয়, প্রত্যেক বাঙালির মনে যে মানে কি বলবো, একজন হিরো হয়ে বসে রয়েছে, তারই উক্তি। চারটে অপশন দিচ্ছি, জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী, চন্দ্রশেখর আজাদ এবং সুভাষচন্দ্র বোস। ঠিক আছে, তো আই থিঙ্ক এই কোশ্চেনটার অ্যান্সার কাউকে আমাকে বলতে হবে না, এই কোশ্চেনটার অ্যান্সার নিয়ে আমি আলোচনা করব না, কারণ এই কোশ্চেনটার অ্যান্সার এমনই একজন বিখ্যাত ব্যক্তির নামে, যিনি হলেন সুভাষচন্দ্র বোস। ঠিক আছে, কারণ এই সম্পর্কে কিন্তু সবাই জানি। এবার একটা জিনিস বলে রাখি, আজাদ হিন্দ ফৌজের তিনি প্রতিষ্ঠাতা এবং ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি সেনাদের উদ্দেশ্যে কিন্তু তিনি এটা বলেছিলেন। ঠিক আছে, আচ্ছা তোমাদেরকে একটা কোশ্চেন, যে ফরওয়ার্ড ব্লক দলটা তো সুভাষচন্দ্র বসুই তৈরি করেছিলেন, ফরওয়ার্ড ব্লক। এই ফরওয়ার্ড ব্লক দলটা কত সালে প্রতিষ্ঠা হয়? কত সালে? এই অ্যান্সারটা করবে কত সালে, এটা কোথায় করবে? কমেন্ট বক্সে করবে, কমেন্ট বক্সে এটার অ্যান্সার কিন্তু তোমরা সবাই করবে। চলো নেক্সট কোশ্চেন, গুরুদেব নামে যে ব্যক্তিকে সম্বোধন করা হয় তিনি কে ছিলেন? মানে কোন ব্যক্তিকে গুরুদেব বলা হতো? এসএসসি সিএইচএসএল এর কোশ্চেন। রাজগুরুকে বলা হতো, নাকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কে বলা হতো, নাকি রবীন্দ্রনাথ ঠাকুর, নাকি অপশন ডি মহাত্মা গান্ধী? সঠিক অ্যান্সার কি হবে? অ্যান্সার করো, অ্যান্সার করলেই জানতে পারবে সঠিক অ্যান্সার কি হবে, স্কিপ করে গেলে তো জানতে পারবে না। একদম, যারা যারা ভাবছো রবীন্দ্রনাথ ঠাকুর, একদম ঠিক ভেবেছো, একদমই ভুল ভাবনি। রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয় গুরুদেব। কেন? তার বহু প্রতিভা ছিল, সে সমস্ত কিছু কাজ করতো সেই সময়, সাংস্কৃতিক রিলেটেড যে সমস্ত কাজগুলো ছিল, এবং সেই জন্য তাকে কিন্তু গুরুদেব বলা হতো। 1913 সালে কিন্তু তিনি নোবেল পুরস্কার পান। ওকে, এবং তার রচিত যে দুটো গান, একটা হচ্ছে জনগণ মন, যেটা ভারতের ন্যাশনাল অ্যান্থেম, এবং আরেকটা হচ্ছে আমার সোনার বাংলা, যেটা বাংলাদেশের ন্যাশনাল অ্যান্থেম। দুটোই কিন্তু একই ব্যক্তির তৈরি করা দুটো গান, এটা কিন্তু সবাই মনে রাখবে। আচ্ছা নেক্সট কোশ্চেন, ভারতবর্ষের বিসমার্ক কাকে বলা হয়? বিসমার্ক এই কথাটার ওয়ার্ড যারা জানো বা মিনিং যারা জানো, তারা কিন্তু বলতে পারবে। আরআরবি এনটিপিসির কোশ্চেন এটা। জওহরলাল নেহরু, বল্লভভাই প্যাটেল, সরোজিনী নাইডু এবং লোকমান্য তিলক। চারটে অপশন তোমাদেরকে দিয়েছি, সঠিক অ্যান্সার কি হবে করো। আমি তোমাদের কিন্তু সময় দিলাম, তাড়াতাড়ি সবাই অ্যান্সার করো। আই থিঙ্ক অনেকেই অ্যান্সার করে ফেলেছো। এইরকম ধরনের কোশ্চেন না তোমরা সবাই নিশ্চয়ই মিসলেনিয়াস পরীক্ষা অন্তত দেখেছো, দেখেছো কি না? দেখে থাকলে মনে করো। একদম, বিসমার্ক বলা হয় বল্লভভাই প্যাটেলকে। কেন? অটোমান বিসমার্ক, অটোমান বিসমার্ক, অটোভান বিসমার্ক, অটোমান না, অটোভান বিসমার্ক। এই ব্যক্তিটা কে ছিল? ইনি জার্মানের ব্যক্তি ছিল, অটোভান বিসমার্ক। এই ব্যক্তিটা জার্মানের ছিল এবং সে জার্মানকে ইউনিফিকেশনে কাজ করেছিল। তাই বিসমার্ক কথাটা বল্লভভাই প্যাটেলের সঙ্গে আসে, কারণ বল্লভভাই প্যাটেল ভারতকে ইউনিফিকেশনে কাজ করেছিল। মানে ভারতের যে সমস্ত ছোট ছোট জায়গা ছিল, ছোট ছোট রাজ্য ছিল, সেটাকে সমস্ত একত্র করে একত্রীভূত ভারত, যেটা ইউনিয়ন অফ ইন্ডিয়া, যেটা গড়ে তোলা, তার পিছনের মেন কাণ্ডারি ছিল সেই সময় ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল। মনে থাকবে, সর্দার বল্লভভাই প্যাটেল কিন্তু ছিলেন, এবং তার এই সর্দার উপাধিটা এসেছিল বারদৌলি সত্যাগ্রহ থেকে। আগের দিনই কিন্তু এই কোশ্চেনটা আমি আলোচনা করেছি, আই থিঙ্ক তোমরা দেখেছো। যদি না দেখে থাকো, আগের দিনের ভিডিওর যে লিঙ্কটা রয়েছে সেটা কিন্তু আমি দিয়ে দেবো, সেখানে কিন্তু দেখে নেবে। এই যে আমাদের যে আই বাটন, সেখানে কিন্তু সেই লিঙ্কটা আমি দিয়ে দেবো। চলো নেক্সট কোশ্চেন, কোন ভারতীয় নেতাকে
পাঞ্জাব কেশরী বলা হয়। আরআরবি গ্রুপ ডি এর কোশ্চেন, এবং যারা মিসলেনিয়াস পরীক্ষা দিয়েছো সবাই এই কোশ্চেনটা ফেস করেছো কিনা? একদম এই কোশ্চেনটা কিন্তু মিসলেনিয়াস ছিল, তাই আমি মিসলেনিয়াসকে আলাদাভাবে লিখিনি। লালা রাজপথ রায়, মৌলানা আজাদ, রবীন্দ্রনাথ ঠাকুর বা রবীন্দ্রনাথ টেগর, এবং অপশন ডি হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। কাকে বলা হয় পাঞ্জাব কেশরী? বলো, অ্যান্সার করো। সঠিক অ্যান্সার কি হবে? করো। একদম সবাই সঠিক অ্যান্সার করে ফেলেছো, কারণ সবাই সিরিয়াস অ্যাসপিরেন্ট, এইটুকু আমি জানি। লালা রাজপথ রায়, এই অ্যান্সারটা কিন্তু মানে হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার, ঠিক আছে। এবং তাদের যে লালা রাজপথ রায় কে ছিলেন? তিনি একজন চরমপন্থী নেতা ছিলেন, এবং তাদের একটা ট্রায়ও ছিল যেটাকে বলা হতো লাল বাল পাল, যেটা হচ্ছে লালা রাজপথ রায়, বাল গঙ্গাধর তিলক এবং বিপিন চন্দ্র পাল। এবং তার সঙ্গে অরবিন্দ ঘোষও কিন্তু যুক্ত ছিলেন চরমপন্থী আন্দোলনের সঙ্গে। তার সাহসিকতা এবং সংগ্রামের জন্য তাকে কি বলা হতো? পাঞ্জাব কেশরী, কারণ লালা রাজপথ রায় কিন্তু পাঞ্জাবের একজন ব্যক্তি। লায়ন অফ পাঞ্জাব তাকে কিন্তু বলা হতো, মনে থাকবে এটা। তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ করেছিলেন। এবং 1927 সালে যখন সাইমন কমিশন আসে, তখন সাইমন কমিশনের বিরুদ্ধেও কিন্তু তিনি আন্দোলন করছিলেন, এবং সেই সময় পুলিশের লাঠি চার্জে কিন্তু তার মৃত্যু হয়। ওকে, এটা কিন্তু সবাই মনে রাখবে। তো এই কটা কোশ্চেন কিন্তু আমি আজকে ডিসকাস করলাম। এবার আসছি নতুন কোশ্চেনে। সেটা কি? তোমাদের জন্য আমি কিছু কোশ্চেন দিচ্ছি। প্রথম কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং সার্ভিসেস ওয়াজ নট প্রেজেন্ট ইন ইন্ডিয়া ফর দ্য কমন ম্যান এট দ্য টাইম অফ ইন্ডিপেন্ডেন্স? যখন স্বাধীনতা হয়েছিল সেই সময় যে সার্ভিসটা ভারতীয়দের জন্য ছিল না। কল সেন্টার্স, টেলিগ্রাফ সার্ভিস, রেলওয়েজ, পোস্টাল সার্ভিস। চারটা অপশন দেওয়া আছে, কোনটা সঠিক সেটা কমেন্ট বক্সে অ্যান্সার করবে। যার কমেন্ট সঠিক হবে আমি লাভ রিয়াক্ট দেবো, এবং পরের দিনে যখন আবার ভিডিও আপলোড করবো নাম নেব। আজকেও যেমন নিয়েছি, পরের দিনও কিন্তু নেব। নেক্সট, ইন হুইচ অফ দ্য ফলোইং ইয়ার্স ডিড গোয়া গেট ইন্ডিপেন্ডেন্স ফ্রম পর্তুগাল? কত সালে হয়েছিল গোয়ার স্বাধীনতা পেয়েছিল? 1960, 1963, 1961, 1962। চারটে অপশন দেওয়া আছে, এটাও কিন্তু সঠিক অ্যান্সার কমেন্ট সেকশনে করবে। তোমাদের উদ্দেশ্যে একটাই কথা বলি, আমাদের যে জিও পলিটিক্সের ভিডিও আসে সেটা কিন্তু আমিই বানাই। জিও পলিটিক্সের ভিডিওতে তোমাদের অনেক ভিউ দেখি, সবাই দেখো, অনেক মানুষ দেখো, ভারতের বিভিন্ন জায়গার, পশ্চিমবাংলার বিভিন্ন জায়গার, এবং ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশেরও প্রচুর মানুষ দেখো। তোমাদের কাছে একটাই কথা বলবো, যদি ভালো লাগে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবে, কারণ সাবস্ক্রাইব যদি করে রাখো তাহলে কিন্তু পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে তোমার কাছে পৌঁছবে। আর দেখবে ইউটিউবে একটা বেল আইকন থাকে, বেল আইকনটাকে একবার প্রেস করে রাখবে। বেল আইকনটা কেন প্রেস করে রাখবে? যেমন আমাদের বাড়িতে কলিং বেল থাকে, তেমন ইউটিউবে বেল আইকন থাকে, তাহলে কিন্তু কোনো ভিডিও তুমি মিস করবে না। এটা কিন্তু তোমরা সবাই করবে, এবং আমাদের এই চ্যানেলটা কিন্তু গ্রো হতে তোমরা সবাই সাহায্য করবে। এবং এই দুটো কোশ্চেন যেটা দিলাম তার কিন্তু অ্যান্সার কমেন্ট বক্সে করবে। এছাড়াও বলে রাখি, আমি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস, পেইড ক্লাস নিই, যেটা আমাদের এই চ্যানেলেই অবজেক্টিভ ক্লাস এবং ডেসক্রিপটিভ ক্লাস দুটোই কিন্তু আমিই নিই। তো এই অবজেক্টিভ ডেসক্রিপটিভে আমরা 50 টাকা করে মান্থলি চার্জ করি, দুটো ক্ষেত্রেই সেম, এবং সেখানে দুটো ক্ষেত্রে ক্লাসের ভিডিও এবং পিডিএফ দুটোই দেওয়া হয়। আমি অলরেডি অবজেক্টিভ ক্লাসের ডেমো ক্লাসের একটা ভিডিও কিন্তু পাবলিশ করেছি তোমাদের জন্য, তো দেখে নিতে পারো সেই ভিডিওটা। আমি সেটারও কিন্তু লিঙ্ক আই বাটনে দিয়ে দেবো। যদি কন্ট্যাক্ট করতে হয়, যদি যোগাযোগ করতে হয়, তাহলে এই নাম্বারে যোগাযোগ করবে। এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু তোমরা সমস্ত কিছু ইনফরমেশন জানতে পারবে, এবং তোমাদেরকে কিন্তু ইনফর্ম করে দেওয়া হবে। অবজেক্টিভ সমস্ত পরীক্ষার জন্য, ডেসক্রিপটিভ যেই সমস্ত পরীক্ষায় ডেসক্রিপটিভ লাগে, যেমন WBCS, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, এই সমস্ত পরীক্ষা কিন্তু ডেসক্রিপটিভ টপিক লাগবে, কারণ তোমাকে ডেসক্রিপটিভে বাংলা ইংলিশ লিখতে হবে। বোঝা গেল? চলো লাস্ট তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা লাস্টে শেয়ার করছি। দেখো আমাদের কমেন্ট বক্সে পিন কমেন্টে একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কটায় ক্লিক করবে। লিঙ্কটায় ক্লিক করলেই তোমার কাছে পৌঁছে যাবে এইরকমই একটা ওয়েব পেজ। ওকে, যেটা তোমরা খুলবে কিন্তু ডেস্কটপ মোডে, যদি মোবাইল থেকে ওপেন করো ডেস্কটপ মোডে খুলবে। সেটা আস্তে আস্তে নিচে যাবে, নিচে গেলে দেখতে পাবে আমরা কি কি ক্লাস নিচ্ছি, কিভাবে নিচ্ছি, সেগুলো তো ইনফরমেশন রয়েছে। তার সঙ্গে নিচে গেলে দেখতে পাবে পিডিএফ ডাউনলোড লিঙ্ক, সেটাই ক্লিক করবে। পিডিএফ ডাউনলোড লিঙ্কে ক্লিক করলেই তোমার কাছে চলে আসবে সেই সমস্ত পিডিএফ যেগুলো এই ক্লাসে তুমি দেখছো। তাহলে তোমার প্রিপারেশন কত ইজি হয়ে গেল। তাহলে একবার ভাবো, যদি তুমি এই ধরনের কোশ্চেনের পিডিএফ পেতে চাও তাহলে তোমার আর চিন্তা নেই, জাস্ট লিঙ্কে ক্লিক করো, লিঙ্কে ক্লিক করে পিডিএফ সেকশনে যাও, পিডিএফ ডাউনলোড করো, এবং তোমার প্রিপারেশনকে আরো ভালোভাবে এগিয়ে নিয়ে চলো। তো আজ এই অবধি কিন্তু ক্লাসটা আমি শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, এটা তোমাদের ওপর, যদি ভালো লাগে তাহলেই করবে, কোনো জোড়াজোড়ি আমরা কিন্তু তোমাদেরকে করছি না। আশা করি তোমরা সবাই ভালোবেসেই আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, এবং তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে পৌঁছে দেবে। তো চলো তাহলে আজকে ক্লাসটা এই অবধি শেষ হচ্ছে। শেষে আমি একটাই কথা বলতে চাই তোমাদের সঙ্গে, স্টে আপডেটেড উইথ দিস চ্যানেল। থ্যাংক ইউ।